আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট অ্যান্ড ফিজিশিয়ান, শিলিগুড়ি থেকে আপনাদের বলছি। আমাকে আপনারা প্রায় জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু আমাদের মেমোরি কিভাবে আমরা বাড়াবো? আমার ছেলেটা পড়াশুনো করে, যা পড়ে তাই ভুলে যায়, কি করে ওর স্মরণশক্তি বাড়ানো যায়? বা ইদানিংকালে আমিও দেখছি মানে অনেক কিছু জিনিস ভুলে যাই, তাই এখানে রেখেছি ওখানে রাখলাম, পরক্ষণেই ভুলে গেলাম। এগুলো কেন হয়? বা এগুলো কিভাবে আমরা আহ, প্রতিরোধ করতে পারি? এ ব্যাপারে আপনাদের বলি, ছোট্ট করে আমি একটা ইতিহাস আমি বলছি, তো শুনবেন, ভীষণ ইম্পর্টেন্ট এটা। সেটা হচ্ছে এই যে আমাদের মেমরি, এই মেমরিটাকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে শর্ট টার্ম মেমরি, একটা হচ্ছে লং টার্ম মেমরি, আর একটা হচ্ছে ইমোশনাল মেমোরিজ, আর একটা হচ্ছে স্কিলফুল মেমোরিজ। এরকম ভাবে ভাগ করা হয় মেমোরি। এই যে শর্ট টার্ম মেমোরি, এই শর্ট টার্ম মেমোরি গুলো কিন্তু আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, অর্থাৎ আমাদের মাথার সামনের দিকে যে ব্রেন ম্যাটারটা আছে, সেই ম্যাটারটাতে কিন্তু সঞ্চয় হয়। আর যদি বলেন যে লং টার্ম মেমোরি কিন্তু নিও কর্টেক্স অর্থাৎ সেরিব্রাল কর্টেক্সের মধ্যে কিন্তু সঞ্চয় হয়। যেমন আমাদের সেরিব্রাল কর্টেক্স বলতে পুরো কর্টেক্সটাকে আমরা বলছি, পেছনে আমাদের সেরিবেলাম থাকে, এবং এই ব্রেন ম্যাটারের ভেতরে হিপোক্যাম্পাস বলে একটা আহ, জায়গা আছে, যেখানে হয় কি, যখন আপনি শুনছেন বা পড়াশোনা করছেন বা কিছু করছেন, সঙ্গে সঙ্গে সেটা হিপোক্যাম্পাসে যায়। হিপোক্যাম্পাসে গিয়ে ওটা প্রসেসিং হয়, এবং প্রসেসিং হয়ে হিপোক্যাম্পাস ঠিক করে যে মেমোরিটা কোথায় যাবে, আপনার প্রিফ্রন্টাল কর্টেক্সে যাবে না আপনার নিও কর্টেক্সে যাবে। অর্থাৎ ও প্রয়োজন মতো শর্ট টার্ম মেমোরিতে ও রেখে দিল, অথবা যদি ওটা মনে করলো যে লং টার্ম মেমোরিতে স্টোর করবে, তাহলে সেরিব্রাল কর্টেক্স বা নিও কর্টেক্সের মধ্যে পাঠিয়ে দিল। এবার ধরুন ইমোশনাল মেমোরিজ, সেটা কিন্তু আবার প্রসেসিং হয় কিন্তু অ্যামিগডালাতে। আবার ধরুন স্কিলফুল যে মেমোরিজ গুলো আছে, যেমন ধরুন আপনি স্কিলফুল অ্যাক্টিভিটিস করছেন, ড্রাইভিং করছেন বা এরোপ্লেন চালাচ্ছেন বা ট্রেন গাড়ি চালাচ্ছেন বা গিটার বাজাচ্ছেন, বা স্কিলফুল যেগুলো হয়, সেগুলো কিন্তু বেসাল গ্যাংলিয়া, সেরিবেলাম এবং সেরিব্রাল কর্টেক্স, এই তিনটে একসাথে জুড়ে কিন্তু এই স্কিলফুল মেমোরিটাকে কিন্তু মেনটেন করে। তাহলে এই যে স্কিপফুল মেমোরিজ বা এই যে মেমোরি গুলো আপনার হয়, এগুলো কিভাবে আপনি ইমপ্রুভ করবেন? যেমন ধরুন আপনার ক্ষেত্রে আমি বলি যে আপনি যখন বলছেন যে আমার বাচ্চাটা পড়াশোনা করছে কিন্তু ভুলে যাচ্ছে, তাহলে তার কি ইউজ করা যায়? সেটা হচ্ছে মেমোরি বাড়ানোর জন্য কিছু কিছু খাবার, কিছু কিছু পদ্ধতি কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন পদ্ধতিটা আগে আমি বলছি, খাবারটা আমি একটু পরে বলছি, এটা আপনার জন্যও বটে, আপনার সন্তানের জন্যও বটে। সেটা হচ্ছে, আপনার সন্তান যখন পড়াশুনো করবেন, তখন আপনারা যেখানে পড়াশুনো করবেন সেই জায়গাটাকে কিন্তু খুব সুন্দর রাখবেন। যেখানে সেখানে পড়াশুনো কিন্তু ঠিক নয়। ঘরটা শান্ত রাখবেন যাতে কেউ কোলাহল না করে, হ্যাঁ, ডিস্ট্রাকশন যাতে না হয়। মোবাইল সাথে রাখবেন না, টিভি দেখবে না। একদম এক মানে কনসেন্ট্রেশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রয়োজন হলে পড়াশোনার আগে 5 মিনিট বা 10 মিনিট মেডিটেশন করতে শেখাবেন। এই মেডিটেশন করলে কিন্তু পড়াশোনার কিন্তু স্মৃতিশক্তি কিন্তু বাড়ে। এবং পড়াশোনাটা করার পর আপনি ছেলে বা মেয়েকে বলবেন, তুই আমাকে পড়া। যত পড়াবে তত ক্লারিফিকেশন হবে, তত মেমোরি কিন্তু ভালো, তত ওর ব্যাপারটা কিন্তু সুন্দর করে বুঝবে। এবং ওকে বলবেন, যখন শুয়ে আছিস বা বসে আছিস কিছু কাজ করছিস না, তখন তুই পড়াটাকে চিন্তা কর মনে মনে। এতে কিন্তু স্মৃতিশক্তি বাড়ে, সবসময় মনে রাখবে। এবং পড়াশোনাটাকে কিন্তু ভালোবেসে করতে পারবে। ও যদি পড়াশোনাটাকে ভালো না বাঁচতে পারে, তাহলে কিন্তু ওর মেমোরিতেও কিন্তু থাকবে না। আর ওকে জোর দেবেন না পড়াশোনার ব্যাপারে, ওকে খেলাধুলো করতে দেবেন, ন্যাচারাল যে এন্টারটেনমেন্ট গুলো আছে ও করবে, তার সাথে পড়াশোনা করবে। শুধুই আপনি পড়াশোনা জোর জোর করে করাবেন, তাতে কিন্তু ও কিন্তু কনসেন্ট্রেশন আসবে না, ও পড়াশোনাটা কিন্তু ভালোবাসতে পারবে না। এবং পড়াশোনাটা যাতে ভালো বাঁচতে পারে, তার জন্য আমাদের টিচার যারা আছেন
এবং আমরা যারা অভিভাবক আছেন তাদেরও কিন্তু অনেক রেসপন্সিবিলিটি আছে। পড়াশোনাটা কিন্তু জোর জবরদস্তি করে নয়। কেউ একজন গিটার ধরুন বাজাচ্ছে, সে গিটার বাজানোটাকে ভালোই বাসে না, সে কখনোই ভালোভাবে বাজাতে পারবে না, সে বাজানোটা মনেও রাখবে না। কাজে ওর যেদিকে ন্যাক এবং ওর যেদিকে ন্যাচারাল টেন্ডেন্সি আছে, আপনি সেই দিকেই ওকে পরিচালিত করুন। দেখবেন ও ওই দিকেই কিন্তু অনেক ভালো করবে, ওর যেদিকে ইন্টারেস্ট আছে। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরুন কি কি খাবারের মধ্যে দিয়ে আপনি মেমোরিটাকে বাড়াতে পারবেন। সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ যে খাবারগুলো আছে, পার্টিকুলারলি ধরুন যে খাবারগুলো পার্টিকুলারলি যেমন নাটস এর মধ্যে ওয়ালনাটস, পিস্তাচিওস, তার মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। ফ্ল্যাক্সিড, যেটা খুবই কম দাম, বাজারে থেকে আপনি কিনে ফ্ল্যাক্সিড খেতে পারেন। তবে ফ্ল্যাক্সিড করার একটা নিয়ম আছে, ফ্ল্যাক্সিডটাকে গ্রাইন্ড করে নেবেন, গ্রাইন্ড করে কোনো দুধের সাথে বা একটু মধু সহযোগে খাবেন। যদি আপনি ফ্ল্যাক্সিড গিলে খেয়ে ফেলেন তাহলে কিন্তু তার উপকার পাবেন। ফ্ল্যাক্সিডে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে এবং কি চিয়া সিডস এর মধ্যেও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে। বিভিন্ন ধরনের যেমন ফ্যাটি ফিশ, যেরকম সার্ডিনস, স্যালমনস, হ্যালিবার্ট, ম্যাকরেল, এগুলো সাধারণত আমাদের এখানে পাওয়া যায় না। যদি পান তাহলে অবশ্যই খাবেন। কড লিভার অয়েলটা কিন্তু খেতে পারেন। কড লিভার অয়েলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে। আর এবার বর্ষায় ইলিশ মাছ উঠছে, ইলিশ মাছে কিন্তু প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে, আপনি ইলিশ মাছ কিন্তু খাবেন। আর একটা কথা জেনে রাখবেন যে ডিম, ডিমটা এত উপকারী, ডিমের মধ্যে প্রচুর পরিমাণে কোলিন আছে। এবং পালং শাক, পালং শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কোলিন আছে। এই পালং শাক বা ডিম খেলে কিন্তু স্মৃতিশক্তি বাড়ে, কারণ এই কোলিন হচ্ছে আমাদের ব্রেনে যে নিউরো ট্রান্সমিটার আছে, এই ব্রেনের নিউরো ট্রান্সমিটার কি কিন্তু কোলিন থেকে তৈরি। এবং আমাদের ব্রেনের 40% যে ফ্যাট আছে তা কিন্তু হচ্ছে কোলেস্ট্রল এবং আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থেকে কিন্তু তৈরি হয়। কাজে ব্রেনকে সুস্থ রাখতে গেলে, ব্রেনকে ভালোভাবে কাজ করতে গেলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস এর দরকার এবং তার সাথে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের দরকার। এই অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলতে গেলে আমি প্রথমে আপনাদের বলবো, আমাদের গ্রাম বাংলার যে শাক, ব্রাহ্মী শাক, অবশ্যই ব্রাহ্মী শাক খাবেন। এই ব্রাহ্মী শাক কিন্তু ভীষণ ভীষণ উপকারী। বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে দেখা গেছে বাইরে, তারা ইঁদুরকে প্রায় ধরুন 5-6 মাস ধরে ব্রাহ্মী শাক খাইয়েছে এবং খাওয়ানোর পর দেখা গেছে তাদের হিপোক্যাম্পাস এবং অ্যামিগডালা প্রায় ডাবল সাইজ হয়ে গেছে। কাজে যদি ব্রাহ্মী শাক আপনি রেগুলার খান তাহলে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ফলে এরা ব্রেন সেলকে রক্ষা করে, ব্রেন নিউরনকে রক্ষা করে বিভিন্ন অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে। এবং বিভিন্ন ধরনের ফল, পার্টিকুলারলি ধরুন বেরিজ, বেরিজের ফ্ল্যাভোনয়েডের মধ্যে এর মধ্যে অ্যান্থোসায়ানিন বলে একটা কম্পাউন্ড আছে যেটা কিন্তু ব্রেন সেলকে রক্ষা করে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে। তাছাড়া আপনাদের বলবো বিভিন্ন ধরনের নাটস তো বললাম, এই নাটসের মধ্যে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কিন্তু ভিটামিন ই। এই ভিটামিন ইও কিন্তু ভীষণ ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর যেসব খাবার নাইট্রিক অক্সাইড কি বাড়ায়, যেরকম বিটরুট, অ্যারিগোলা, তারপর ডার্ক চকলেটস, ডিমসেম, হ্যাঁ, তারপর ধরুন পেঁয়াজ বা রসুন, এরা কিন্তু আমাদের বডিতে নাইট্রিক অক্সাইড রিলিজ করে। এই নাইট্রিক অক্সাইড রিলিজ করলে কি হয় যে আপনার ব্রেনের যে শিরাগুলো আছে সেই শিরাগুলো প্রসারিত হবে এবং শিরার মধ্যে দিয়ে রক্ত সঞ্চালনটা ভালো হবে। এবং যত রক্ত সঞ্চালন ভালো হবে তত ব্রেন কিন্তু সুস্থ হবে এবং ব্রেন ভালোভাবে কাজ করতে পারবে। যেমন ধরুন যে আমাদের মেমোরি সেন্টারগুলো, যেমন নিওকর্টেক্স, ফ্রন্টাল কর্টেক্স বা ধরুন অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, এখানে যদি রক্ত সঞ্চালনটা ভালো হয় তাহলে কিন্তু তাদের অ্যাক্টিভিটিসটাও কিন্তু ভালো। আপনারা অবশ্যই কিন্তু হলুদ খাবেন। হলুদের মধ্যে কার্কুমিন বলে একটা কম্পাউন্ড আছে যেটা কিন্তু আমাদের ব্রেন সেলকে কাজ করতে, ভালোভাবে কাজ করতে সাহায্য করে। তাছাড়া আপনারা কফি বা চা খাবেন, তার মধ্যে ক্যাফিন আছে। সেই ক্যাফিন অতিরিক্ত পরিমাণে খাবেন না,
এই ক্যাফিন কিন্তু ব্রেন সেলকে কাজ করতে কিন্তু ভালোভাবে সাহায্য করে। আর তার সাথে সাথে অবশ্যই আপনাদের বলে রাখি কতগুলো জিনিস, খুব ভালো করে ঘুমাবেন। 7 থেকে 8 ঘন্টার ডিপ স্লিপ দরকার। যদি আপনার 7 থেকে 8 ঘন্টার ডিপ স্লিপ না হয়, আপনার কিন্তু মেমোরি কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি যত ভালো ঘুমাবেন, যত রেস্ট করবেন, তার সাথে অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবেন, তত কিন্তু আপনার মেমোরি কিন্তু। এবং এটাও আমি আপনাকে বলে রাখছি যে বিভিন্ন ধরনের মেডিকেশনস, পার্টিকুলারলি ধরুন স্ট্যাটিন, আজকালকার দিনে আমরা প্রচুর স্ট্যাটিন ইউজ করি। এই স্ট্যাটিনের ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হচ্ছে কিন্তু ডিমেনশিয়া, এবং স্ট্যাটিন কিন্তু আপনার মেমোরি পাওয়ারকে কমিয়ে দেয়। কাজেই যখন তখন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া স্ট্যাটিন গ্রুপের ড্রাগ কখনো খাবেন না, খুব বেশি ডোজে কিন্তু খাবেন না। আরেকটা কথা আপনাদের বলে রাখি, যে সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই ইন্টারমিটেন্ট ফাস্টিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এর মধ্যে দিয়ে কিন্তু আপনার ব্রেনের অ্যাক্টিভিটিস ভীষণ ভালো হয়। ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে কিন্তু একটা কম্পাউন্ড ব্লাডে রিলিজ হয়, সেটা হচ্ছে ব্রেইন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর। ইংরেজিতে এটাকে বলা হয় BDNF। এই ব্রেইন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর কিন্তু আমাদের যে মেমোরি সেন্টারগুলোকে এনরিচ করে। কাজেই আপনার যদি মেমোরি বাড়াতে হয়, স্মৃতিশক্তি বাড়াতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু মাঝে মাঝে ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন। ব্রেকফাস্টটা স্কিপ করবেন না। ব্রেকফাস্টটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি লাঞ্চ না খেলেন বা ডিনার না খেলেন, মাঝে মধ্যে আপনি প্র্যাকটিস করবেন। আর একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে পার্টিকুলারলি ডায়াবেটিক পেশেন্ট বা প্রি ডায়াবেটিক পেশেন্ট, যাদের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, এই ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে কিন্তু আপনার মেমোরি পাওয়ার কিন্তু কমে যাবে। কাজেই যেসব পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে পারবেন, সেসব পদ্ধতিগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। এই ব্যাপারে আমি খুব ডিটেলসে বলছি না, কারণ ব্যাপারে ডিটেলসে বললে প্রায় 8 ঘন্টার উপর বলতে হয়। আমার যে ইউটিউব চ্যানেল আছে কৃষ্ণেন্দু 1238, ওই চ্যানেলটা আপনি খুললে পরে দেখবেন যে ওখানে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে কিভাবে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে পারেন। কাজে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আপনার খুব বেশি থাকে, আপনার কিন্তু মেমোরি কিন্তু কমে যাবে এবং ডিমেনশিয়া হবে। এর আরেকটা নাম হচ্ছে টাইপ 3 ডায়াবেটিস। এই টাইপ 3 ডায়াবেটিসে কিন্তু এই ব্যাপারটাই হয় যে মেমোরি পাওয়ার গুলো কমে যায়, কেননা ব্রেন সেল গ্লুকোজটি ইউটিলাইজ না করার জন্য, যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, সেহেতু গ্লুকোজকে ভালো করে ব্যবহার করতে পারে না, যেটা ভীষণ ভীষণ এসেনশিয়াল একটা জ্বালানি ব্রেন সেলের জন্য। ফলে দীর্ঘদিন ধরে এই গ্লুকোজকে ভালোভাবে ব্যবহার না করার জন্য ব্রেন সেলগুলো নষ্ট হয়ে যায় এবং ব্রেন সেলগুলো ভেঙে যায়। ফলে আপনার মেমোরি নষ্ট হয়ে যায় এবং আপনার ডিমেনশিয়া হয়। এবং তার জন্য এই ধরনের ডায়াবেটিসকে আমরা বলি টাইপ 3 ডায়াবেটিস। তাহলে এগুলো ফলো করবেন। নমস্কার।